প্রথমে একটা কোটেশন দিই, একটা উক্তি দিয়ে শুরু করি। যে উক্তিটা দিয়েছেন হচ্ছে আমাদের সবার সুপরিচিত বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। তিনি শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেছিলেন, একটা ইংলিশ উক্তি ছিল যেটা আমি বাংলাতে বলছি। বাংলাতে অনুবাদ করে অর্থটা দাঁড়ায় এরকম যে, এখনকার শিক্ষা ব্যবস্থা এরকম যে বানর উম বানর, পাখি, শেয়াল, সিংহ, হাতি, মাছ, যত ধরনের পশু পাখি আছে সবগুলোকে এক লাইনে দাঁড় করায় দিন। এক লাইনে এক লাইনে বিভিন্ন রকমের পশু পাখি, বানর, শিম্পাঞ্জি, পাখি, শেয়াল, হরিণ, কুকুর, বিড়াল, মাছ। মাছ তো দাঁড় করাতে পারবে না, মাছ হয়তো আপনি একটা অ্যাকুরিয়ামে রাখলেন। তো বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। বিভিন্ন রকমের পানি নিন, আর ওদেরকে বলুন যে এই সামনে একটা গাছ আছে, এই গাছে চড়ে দেখাও। এটা হচ্ছে তোমাদের পরীক্ষা। আর যে গাছে চড়তে পারবে সেই হচ্ছে ভালো প্রাণী। আর এখন তাহলে কি হবে এখানে, যে বানর গাছে চড়তে পারে তো অনেক প্রাণী, আর অনেক প্রাণী তো চড়তেই পারে না। গাছের দিকে গাছের আহ দিকে একটু মাথা উঁচে তাকানোর মতো হয়তো ফিজিক্যাল অ্যাবিলিটি নাই অনেক প্রাণীর। কিন্তু বানরের মতো প্রাণী 1 সেকেন্ডে ছুড়ুত করে যে পুরুত করে উঠে যাবে গাছে, যে গাছে নাচানাচি করতে লাগবে। আর এদিকে যারা প্রাণী আছে যেমন মাছ, অ্যাকোয়ারিয়ামে রাখা আছে মাছ, এখন দেখা যাচ্ছে যে বানরটা তিড়িং বিড়িং করে যে গাছে উঠে গেল, আর মাছটা গাছে উঠতে পারলো না, ওই অ্যাকোয়ারিয়ামের ভিতরেই, পানির ভিতরেই নড়াচড়া করছে, ওর কাজ করছে। অর্থাৎ মাছটা হচ্ছে ভালো প্রাণী না, বানরটা ভালো প্রাণী। কারণ আমরা এদের যোগ্যতা বিচার করছি গাছে চড়ার উপর দিয়ে। আর এটাই বলেছেন আইনস্টাইন, এটা দিয়ে বোঝাতে যাচ্ছেন যে এখনকার শিক্ষা ব্যবস্থা এরকম যে সকল ছাত্রকে সকল মানুষকে এই যে একটা মাত্র গাছে চড়ার উপর ভিত্তিতে জাজ করা হচ্ছে, ওদের অ্যাবিলিটিকে, ওদের মেধাকে এভাবে জাজ করা হচ্ছে। একমাত্র একটা ছাঁচের উপর ফেলে এভাবে মেধাকে জাজ করা হচ্ছে। এটা তিনি বোঝাতে চাইছেন। তাহলে দেখুন এটা কত বড় একটা ভুল মানব জাতির জন্য। কারণ বিভিন্ন ধরনের প্রাণীকে যদি আপনি গাছে চড়ার উপর ভিত্তিতে আহ পরীক্ষা নেন বা বিবেচনা করেন, তাহলে তো 99% প্রাণী হয়তো গাছে চড়ে উঠতে পারবে না। তার মানে 99% প্রাণী হচ্ছে অযোগ্য, গাধা, ওদের কোনো কাজ নাই, ওরা বেকার হয়ে বসে থাকবে, কোনো চাকরি পাবে না, কোনো কাজ জোগাড় করতে পারবে না। মানুষ বলবে এরা গাধা, এরা কিছু পারে না, এদের ট্যালেন্ট নাই, এদের ডিগ্রি নাই। এটা বোঝাতে চেয়েছেন আইনস্টাইন এই কথাটা। এই কথাটার কে বিশ্লেষণ করলে দেখা যাবে যে যেমন মাছ ভিন্ন বানর থেকে, বানর ভিন্ন মাছ থেকে। আর এখানে কিন্তু বলা হয়েছে মাছ আর বানরের কথা, মাছ বানর কিন্তু একেবারে তো বোঝাই যাচ্ছে কত পার্থক্য আছে। কিন্তু দুইটা বানরের ভিতরও অনেক পার্থক্য আছে, যত পার্থক্য আছে ওই মাছ আর ওই বানরের ভিতর। অর্থাৎ যদি বানর, মাছ, কুকুর বিড়াল বাদ দিলাম, মাছ বাদ দিলাম, শুধু 100টা বানরের ভিতরই বলে দিলাম যে যে গাছে উঠতে পারবে সে সবচেয়ে ভালো বানর। এখন সব বানরের সামর্থ্য তো এক না। হয়তো 5-10টা বানর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে, ওরা যে উঠে গেল গাছে। আর বাকি যে মেজরিটি 80-90টা বানর, ওরা হয়তো কেউ বৃদ্ধ, কেউ অত সামর্থ্য নাই, কারো অত শক্তি নাই। এরকম বাচ্চা বানর, অনেক রকমের বানর, ওরা তো তখন উঠতে পারবে না। তখন বলে দেবে হে হে, এই বানর গুলো তো গাধা, এরা গাছে উঠতে জানে না, ছি ছি। তাহলে দেখেন, বানরের ভিতর যেমন এরকম আছে, মানুষের ভিতরও আছে। মানুষের ভিতরও আছে, অর্থাৎ যে কোনো দুটা মানুষ কখনোই এক হতে পারে না। এমনকি যারা টুইন, যারা আইডেন্টিক্যাল টুইন, তাদের ভিতরেও এত অমিল আছে যেটা আপনি ভাবতে পারবেন না। আমার আমার ক্লাসমেট দুজন, রিজন, রিফাত,
ওরা কিন্তু টুইন, ওদের চেহারা একই রকম। চেহারা একই রকম ঠিক বলা যাবে না, চেহারা একই রকম হলেও ওদের মুখের অবয়ব, পার্সোনালিটি পুরাটাই বিপরীত। একজন একটু ইন্ট্রোভার্ট টাইপের, আর একজন এক্সট্রোভার্ট। একজন খুব চুপচাপ, আর একজন খুব মানে চঞ্চল টাইপের, যেটা আমি দেখেছি। তো ওরা আইডেন্টিক্যাল কিনা বলতে পারছে না, তবে টুইন এটা শিওর। তো যখন আইডেন্টিক্যাল টুইন টাইপের টুইন মানুষদেরই এত অমিল, তখন এমনিতে সাধারণ মানুষদের ভিতর কত অমিল থাকতে পারে। আর এই বিচিত্র টাইপের মানুষদেরকে নিয়ে আমরা শুধু মাত্র একটা ছাঁচের উপর ভিত্তি করেই এই বিশাল জনগোষ্ঠীকে বিচার করছি। স্বভাবতই যদি এভাবে আমরা বিচার করি, তাহলে অবশ্যই এই বিচার অনুযায়ী, এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমরা কিছু টপ মানুষদের পাবো, যেরকম আমরা পেয়েছিলাম টপ বানর, যে বানরগুলো সবচেয়ে শক্তিশালী, গাছে উঠতে পারদর্শী। সেরকমই টপ মানুষ পাবো বিভিন্ন রকম। আর যে টপ মানুষদের বাদ রেখে যারা আছে, তারা হচ্ছে সব পোকামাকড়। তাদের কোনো যোগ্যতা নাই, তারা চাকরি পাবে না, তারা বেকার হয়ে বসে থাকবে, তারা মরে পড়বে, তাদের বিয়ে হবে না, এগুলা হবে। তো বিষয়টা চিন্তা করলে কি আপনার রাগ হচ্ছে না, যে এরকম একটা ব্যবস্থা কিভাবে জেঁকে বসেছে আমাদের উপর? এটা কোনো ব্যবস্থা হলো নাকি? এটার সমূলে উৎখাত করতে হবে। আর আরেকটা কথা, আইনস্টাইনের উক্তিটার এক ফাঁক ফোকরও বের করা যায়। যেমন বলেছেন যে একটা মাছকে আর একটা বানরকে আপনি গাছে ওঠার উপর ভিত্তি করে যোগ্যতা নির্ধারণ করতে পারবেন না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এখন তো মাছও গাছে উঠে যাচ্ছে। ফ্লাইং ফিশ আছে, তারপর কই মাছ বলে গাছে ওঠে, আমি শুনেছি গ্রামে বলে। আগে কই মাছ গাছে উঠে যেত, এখন দেখা যায় কিনা বলতে পারছি না। তবে ফ্লাইং ফিশ আমি দেখেছি। ফ্লাইং ফিশরা উঠতে পারে, উড়ুক্কু মাছ বলে, ওরা যে গাছে উঠে যেতে পারে। অর্থাৎ এখন এমন অবস্থা হয়েছে যে মাছও যায় গাছে উঠে যাচ্ছে। কারণ যখন বছরের পর বছর ধরে আপনি বলছেন যে গাছে যারা উঠবে তারাই ভালো, গাছে যারা উঠবে না তারা মন্দ, তাদের দিয়ে কিছু হবে না, তখন এই তাড়না থেকে মাছও উড়া শিখে যে গাছে উঠে যাচ্ছে। তাতে মাছের বিশেষ কোনো লাভ হচ্ছে না, মাছের কোনো লাভই হচ্ছে না। কারণ মাছের ন্যাচারাল ইনস্টিংক্টিভ স্বভাব হচ্ছে তার পানির ভিতর। সে পানির ভিতরই থাকবে, পানির ভিতরই তাদের জীবন কাটাবে, সুখের সাথে, সুখ শান্তির সাথে। আর পানির ভেতরই তাদের প্রতিভার উন্মেষ হবে। ওই উড়ে যে গাছে বসে ওরা পানির অভাবে ছটফট করবে, কিছুক্ষণ দিয়ে মারা যাবে। হয়তো পানি থেকে লাফ মেরে গাছে উঠে গেল, দেখ কয়েক সেকেন্ডের জন্য খুব আনন্দ পেল যে যাক, আমার পূর্বপুরুষ কোনো মাছ গাছে উঠতে পারেনি, আমি তা উঠে দেখালাম। কয়েক সেকেন্ডের জন্য খুবই আনন্দ পাবে, যে পরক্ষণে দেখবে আমি কি করলাম, এখানে তো পানি নাই, আমি বাঁচবো কি করে। এরকম ভাবার সঙ্গে সঙ্গে মরে যাবে পানির অভাবে, অক্সিজেনের অভাবে। তেমনি যদি আমরা বানরকে বিবেচনা করি, যে বানর পানির নিচে ডুব দিয়ে সাঁতার কাটতে পারবে সাবমেরিনের মতো, যেমন শার্করা কাটে সাঁতার ডুব দিয়ে, ওরা তো মরে যাবে। ওরা তো গাছের ডালেই ওদের শান্তি আছে, গাছের ডালেই ওদের আরাম, গাছের ডালই ওদের জন্য ন্যাচারাল, যেটা সৃষ্টিকর্তা ওদের জন্য নির্ধারণ করে দিয়েছে। দুইটা, একটা গাছে দুইটা পাতাও আপনি একরকম পাবেন না, তো দুইটা মানুষ পাওয়া তো দূরের কথা। তো কেন এই শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র একটা ছাঁচে ফেলেই সব মানুষকে বিবেচনা করে? এটা আমার প্রশ্ন। এটার উত্তর থাকলে অবশ্যই আমাকে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে শিক্ষা ব্যবস্থা, এটা কি কি আপনি মনে করছেন খুবই ভালো একটা মহৎ একটা জিনিস, যে দলে দলে মানুষ এসে শিক্ষিত হয়ে যাচ্ছে, সার্টিফিকেট বগল দাবা করে বেড়াচ্ছে, আর চাকরির বাজারে লেজ বেলিয়ে বেড়াচ্ছে? ঠিক আছে, আগেকার চেয়ে এখন মানুষ অনেক শিক্ষিত হয়েছে, অনেক কিছু জেনেছে, অনেক অগ্রগতি হয়েছে শিক্ষা খাতে। তবে
একটু যদি ভেবে দেখেন যে এই শিক্ষা আসলে সিস্টেমটা কি, সিস্টেমটা হলো তেমনই যেরকম করে ম্যাস প্রোডাকশন করা হয়। একটা উদাহরণ দেওয়া যাক, যেমন কোকা কোলা। কোকা কোলা তো আপনি সবাই চিনেন, আপনারা কোকা কোলা সবাই খেয়েছেন, খুব ঝাঁঝালো একটা মজাদার সফট ড্রিঙ্ক। তো ডিসকভারি চ্যানেলে হয়তো আপনারা দেখে থাকবেন, দেখে না থাকলেও সমস্যা নাই, আপনারা এটা তো জানেনই যে কোকা কোলা প্রোডাকশন কি করে করা হয়। ছোট একটা কয়েনের সমান একটা প্লাস্টিককে কোকা কোলার বোতলে পরিণত করা হয়। ওই বোতলে পরিণত করার, বোতলের ঢাকনা বানানোর জন্যই কোকা কোলার আলাদা কিছু কারখানা আছে। তো ওরা প্লাস্টিক সংগ্রহ করে ক্যাপ বানায়, আর কোকা কোলা তো রেডি করে আলাদা জায়গায়। এখন যখন বোতল রেডি হয়ে গেল, কোকা কোলা রেডি হয়ে গেল, কোকা কোলার খালি বোতল গুলোকে একটা সারিতে দাঁড় করায় লাইন বাই লাইন নিয়ে যায় ট্রেনের মতো। আর উপর থেকে নল দিয়ে কোকা কোলা ভরে দেয় বোতলে, দিয়ে অটোমেটিক্যালি ছিপি লাগায় দেয়। সবকিছু অটোমেটেড, মানুষের হাতের ছোঁয়া পর্যন্ত লাগে না বেশিরভাগ কাজে। অত বড় একটা কারখানায় মনে করেন মাত্র 5-10 জন, 10 জন অনেক বেশি হয়ে গেল, 5 জনের মতো মাত্র কর্মচারী, আর বাকি সব কাজই মেশিন অটোমেটিক্যালি করে। এখন আপনি এই কোকা কোলার প্রোডাকশনটাকে কি হিসেবে দেখবেন? এটা এটা তো সহজ ব্যাপার যে এটা একটা ম্যাস প্রোডাকশন, অর্থাৎ বিপুল পরিমাণে এটার উৎপাদন করা হচ্ছে। এখন যদি কোকা কোলার বোতলের, প্লাস্টিকের বোতলে একটু চাকা থাকে বা একটু ডিফেক্ট থাকে, তাহলে ওটাকে বের করে দেবে, একেবারে বের করে দেবে, ওটা আবার রিসাইকেল হয়ে আসবে। ক্যাপটা যদি একটু টেড়া বেঁকা হয় তাহলে ওটা অটোমেটিক্যালি বাদ করে দেবে। এভাবে ছেঁচে ছেঁচে ম্যাস প্রোডাকশন করে সব হুবহু একই রকম দেখতে সব কোকা কোলার বোতল বের করে। প্লাস্টিক কিন্তু হুবহু ছিল না যখন প্লাস্টিক ছিল বোতল হওয়ার আগে, কিন্তু প্লাস্টিককে থ্যাবড়ায় থ্যাবড়ায় জোর করে সব প্লাস্টিককে একই রকম শেপে নিয়ে এসে একই রকম একই পরিমাণ পানিও ঢেলে ওটাকে কোকা কোলার বোতল বানিয়ে দিল। এখন এই শিক্ষা ব্যবস্থাটা হলো ঠিক এরকমই। মানুষের মানুষের কত রকম আকার আকৃতি, কত রকম বৈশিষ্ট্য আছে। এইসব বৈশিষ্ট্যর কোনো তোয়াক্কা না করেই এগুলাকে দুমড়ে মুচড়ে এই কোকা কোলার বোতলের মতো শেপ করে এভাবে ম্যাস প্রোডাকশন হিসেবে তথাকথিত শিক্ষিত মানুষ উৎপাদন করা হচ্ছে, ঠিক কোকা কোলার বোতলের মতো। এখন কোন মানুষের যদি এরকম ডিফেক্ট থাকে, ডিফেক্ট বলতে কি, এখানে ডিফেক্টটা হলো আপেক্ষিক, কারণ কোকা কোলার কোম্পানির লোকেরা তো চাইবে না যে ওদের বোতলের খাপটা একটু থ্যাবড়া হোক। এটা ওদের নজরে ডিফেক্ট, কিন্তু অন্য কারো নজরে এটা ডিফেক্ট নাও হতে পারে। এটা হয়তো কোনো শিল্পী দেখলে বলবে এই থ্যাবড়ানো খাপটাই আমার সুন্দর লাগছে, এটা দেখে মানুষ পছন্দ করবে। কিন্তু কোকা কোলার কোম্পানির লোকেরা, মালিকরা বলবে না না, সব কোকা কোলা বোতলের মুখ এরকমই হবে, এরকমই হয়ে আসছে, সবার মুখ একরকম হতে হবে, ওরকম এক দুইটা থ্যাবড়া হওয়া চলবে না। এখন যখন শিক্ষা ব্যবস্থায় কিছু মানুষ যখন এই দুমড়ানো মুচড়ানোকে সহ্য করতে না পারে থেবড়ে যায়, তখন এই সিস্টেমটা এরকমই যে কোকা কোলার যে ওই থ্যাবড়ানো বোতলের মতোই ওটাকে ডিফেক্ট হিসেবে চিহ্নিত করে বাদ দিয়ে দেওয়া হয়। আর এই শিক্ষা ব্যবস্থাটাও এরকম যে যখন আপনি হয়তো সহ্য করতে পারছেন না এই শিক্ষা ব্যবস্থার চাপ, তখন একটু থেবড়ে যাচ্ছেন, তেমনি আপনি ডিফেক্ট হিসেবে চিহ্নিত হয়ে গেলেন, আর আপনি শীঘ্রই এই সিস্টেম থেকে বহিষ্কৃত হয়ে যাবেন। এরকম একটা সিস্টেম, অর্থাৎ এখানে মানুষের নিজস্ব ইনস্টিংক্টিভ প্রতিভা, বৈশিষ্ট্য, গুণ, এগুলোকে কোনো তোয়াক্কাই করা হয় না। সব গুণগুলোকে দুমড়ে মুচড়ে একই রকম শেপ দেওয়া হয়, ঠিক ওই কোকা কোলার বোতলের মতো, যাতে করে একটা দুর্বল কাপুরুষের বাহিনী গঠন করা যায়। কারণ যখন আপনি মানুষের স্বভাবত ইনস্টিংক্টিভ গুলাকে বিকাশের সুযোগ করে দেবেন,
তখন অবশ্যই তাদের ভিতরে একটা বিদ্রোহী চেতনা জাগবেই। যখন কোনো সমাজ বা কোনো মানুষের ভিতর বিদ্রোহী চেতনা জাগে, তার মানে বুঝতে হবে যে তার সুশিক্ষা হয়েছে, সেই আসল শিক্ষা পেয়েছে। আর যখন কোনো মানুষরা স্তম্ভিত হয়ে যাবে, নিপীড়িত দাবিত হয়ে যাবে, অর্থাৎ বিদ্রোহের কোনো স্ফুলিঙ্গই দেখা যাবে না তাদের ভিতর, তখন বুঝতে হবে তারা যতই পিএইচডি নিয়ে গাদাগাদি করুক, তাদের শিক্ষার এক ফড়িও মূল্য নাই। আর সেটা তাদের কোনো উন্নতি, কোনো উচ্চ শিখরে নিয়ে যেতে পারবে না। এখন এই শিক্ষা ব্যবস্থাটা হলো এরকমই যে মানুষের নিজস্ব বিদ্রোহী চেতনা আর নিজস্ব পার্সোনালিটি, ব্যক্তিত্বকে একেবারে ধ্বংস করে দেয়, একেবারে ধ্বংস করে দেয়। আপনারা চাইলে শুনতে পারেন, আপনাদের পরিচিত যারা ইউনিভার্সিটির যেসব পরিচিত মানুষ আছে, কাজিন হোক, টিচার হোক, বড় ভাই হোক, বড় বোন হোক, ছোট ভাই হোক, যারাই হোক, তাদের অভিজ্ঞতাগুলো শুনতে পারেন। তাদেরকে যদি ইউনিভার্সিটি লাইফ নিয়ে বা ইউনিভার্সিটি লাইফের পড়াশোনা নিয়ে যদি কোনো প্রশ্ন করেন, তাহলে দেখবেন তাদের মুখে একটা হতাশার ছায়া পড়ে যাচ্ছে। তারা মনে করেন যে কি অত্যাচারিত হয়েছে, সহ্য করতে পারছে না, এরকম একটা এক্সপ্রেশন আপনি দেখতে পাবেন। আর এটাই স্বাভাবিক। খুব কম মানুষই পারে এইসব দুমড়ানো মুচড়ানো ব্যবস্থা ব্যবস্থা থেকে নিজেকে অক্ষত হিসেবে, নিজেকে অক্ষত রেখে, নিজের শক্তিগুলোকে অক্ষত রেখে এই সিস্টেম থেকে বের হতে খুব কম মানুষই পারে। যেটা প্রমোদ চৌধুরীর বইয়ে পড়ার প্রবন্ধ আছে, যেটা ওখানে এরকম কিছু কথা আছে। এই যে বাচ্চাকে দুধ খাওয়ানোর উদাহরণ দিয়েছেন তিনি, যে দুধ অতিশয় উপকারী একটা খাদ্য, তবে সব মানুষের দুধকে হজম করার ক্ষমতা কিন্তু একই রকম না। তো শিক্ষা ব্যবস্থা অনুযায়ী সব মানুষকে একই রকম ভাবে, একইভাবে, একই পরিমাণ দুধ হজম করার ক্ষমতা রাখতে হবে। আর যদি তুমি ওই ক্ষমতা না রাখো, তাহলে তুমি চলে যাও, তুমি তুমি হচ্ছে অযোগ্য, তুমি কোনো কাজের না। এটাই হলো গিয়ে শিক্ষা ব্যবস্থা। আরেকটা বিষয়, এই শিক্ষা ব্যবস্থাটা হলো অতিশয় তাত্ত্বিক, অনেক অতিরিক্ত মাত্রার অতিরিক্ত পরিমাণে এটা থিওরিটিক্যাল। শিক্ষা ব্যবস্থাটা কোনো প্র্যাকটিক্যাল বিষয় এখানে শেখানোই হয় না। প্র্যাকটিক্যাল বিষয় বলতে আমি একটা উদাহরণ দিই, যেমন মনে করেন আপনি খুব মেধাবী একটা ছাত্র, বায়োলজিতে খুব ভালো, 100-তে 95, 98, 99 পান। আপনার স্বপ্ন ডাক্তার হবেন, খুব ভালোভাবে পড়াশোনা করেন, আপনি মনোযোগী ছাত্র, সব বায়োলজির সব ফেদরা ফুদরা মাথার ভিতর ঢুকাই নিতে পারেন, হজম করে নিতে পারেন, সে হজম শক্তি আপনাকে আল্লাহ দিয়েছেন ভালো মতো। তাহলে আপনি ডাক্তার হয়েও গেলেন এক সময়, ভালো একটা ডাক্তার, সব এফসিপিএস এমবিবিএস সব ভালো ডিগ্রি অর্জন করলেন। এখন আপনার হাতে কিছু টাকাও চলে আসলো, মনে করেন 50 লাখ টাকা। এখন ওই টাকা দিয়ে আপনি একটা জমি কিনবেন, একটা ভালো জমি দেখতে পেয়েছেন, যেটা খুব লাভবান একটা, লাভ করার মতো একটা জমি, যেটা কিনে রাখলে আপনার ভবিষ্যতে আরো দাম বাড়বে। কিন্তু সমস্যা হলো এই যে জমি কেনার সময় যে তো দেখলেন যে আমি তো সারা জীবন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে বায়োলজি পড়ে গেছি, তো এখন জমিটা আমি কিনবো কি করে? জমি কেনার জন্য আমি কি কি করব, কি কি প্রসেস আছে, কার কার সাহায্য লাগবে, কোথায় কোথায় যেতে হবে, এগুলো আপনি কিছুই জানেন না। তখন আপনাকে পাগলা কুত্তার মতো ঘুরে বেড়াতে হবে মানুষের দ্বারে দ্বারে, পরিচিত কোনো উকিল, অ্যাডভোকেট, কোনো দালাল টালালের সাথে যোগাযোগ করে তখন আপনাকে তথ্য সংগ্রহ করে এসব ব্যবস্থা করতে হবে। তো কেন এটা হলো? এই জমি যে কিনতে হবে, এই প্রসেসটা কি শিখানো যেত না? এটা তো অতিশয় একটা প্র্যাকটিক্যাল বিষয়। আর এই প্র্যাকটিক্যাল বিষয়ের তো জীবনে কোনো না কোনো সময় এগুলা বিষয়ের মুখোমুখি হতে হয়। কেনাকাটা করা হোক, কোনো বড় জিনিস কিনা হোক,
কোনো কিছুর অর্ডার দেওয়া হোক, কোনো কিছু বুক করা হোক, তারপর কিভাবে কথা বলতে হবে, প্র্যাকটিক্যাল যে নলেজ, বক্তব্য দেওয়া, উপস্থাপনা, ডিবেট, মানুষের সাথে কিরকম আচরণ করতে হবে, এসব তো শেখানোই হয় না। বিশেষ করে অর্থনৈতিক যে বিষয়গুলো, যে টাকা আসলে কি জিনিস, ওটা কি করে কাজ করে, কিভাবে আপনি ইনভেস্ট করতে পারেন। কারণ শিক্ষা জীবন চুকে যাওয়ার পর তো সব টাকারই খেলা, টাকার পিছনে তো মানুষ দৌড়ায়। এখন শিক্ষা জীবনে যদি ক খ গ ই পড়ো, আর তাহলে ক খ গ দিয়ে কি আপনি ইয়া ইনভেস্ট করার কোনো শিক্ষা পাবেন? ক খ গ বলা ঠিক হলো না, বলতে হবে যে হোমো সেপিয়েন্স পড়ো, আর শ্রেণীবিদ্যা, ফাইলাম, রেকটাম, এনাস ফেনাস যেটাই হোক। বায়োলজি শব্দ তো কিছু মাথায় চলে আসতো তাই বলে ফেললাম। তো সেগুলা কোনো কাজে দেবে না ওই সময়। যা কাজে দেবে সেটা তখন থেকে ঠুকে শিখতে হবে। আর সেই থেকে ঠুকে শেখার প্রয়োজন হতো না যদি না সেটা আগেই এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি এটা শিখিয়ে দেওয়া হতো। এটা তো খুবই লজ্জাজনক একটা ব্যাপার। আর আরেকটা বিষয় যেটা, যে শিক্ষা ব্যবস্থার জন্য যে, অর্থাৎ শিক্ষা গ্রহণ করার জন্য আপনার পকেটে টাকা থাকতে হবে, আপনার 10টা প্রাইভেট পড়ার ক্ষমতা রাখতে হবে। তাছাড়া আপনি কিসের ছাত্র হলেন যদি 5-10টা প্রাইভেট পড়ার মতো টাকা না রাখেন? আপনাকে তো মানুষ চিনবেই না তখন, যে এই ছেলে ছাত্র, এই ছেলে পড়াশোনাও করে বলে চিনতেই পারবে না। কমপক্ষে 5টা প্রাইভেট তো পড়ার মতো যোগ্যতা সম্পন্ন হতে হবে নাকি? এখন এগুলা বলছি কারণ শিক্ষার মতো একটা মৌলিক জিনিসকে কখনোই মনিটাইজ করা, ফিনান্সিয়ালি ফিনান্সিয়ালি হিসেবে, মানে বলতে চাচ্ছি যে অর্থাৎ এটা তো ব্যবসা, ব্যবসা হিসেবে যেটা চালু হয়েছে। এখন অনেকে রাগ করতে পারেন, যে অনেক আঘাত লাগতে পারে, যে আমি তো টাকার জন্য ছাত্র পড়ে না, আমি তো শিক্ষা দিই, এখন শিক্ষা দিয়ে তো আমি পেট চালাতে পারবো না, আমাকে তো কিছু টাকা নিতেই হবে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনার যুক্তি ঠিক আছে, মানলাম। আর আপনারও কোনো দোষ নাই যে আপনি প্রাইভেট পড়ান বা কোনো ইউনিভার্সিটির টিচার। ঠিক আছে, আপনি শিক্ষা দিবেন, আর শিক্ষা দেওয়ার বিনিময়ে তো আপনাকে কিছু পেতেই হবে, নাহলে তো আপনার পেট চলবে না। কিন্তু আমি সমালোচনা করছি এই পুরো সিস্টেমটাই, যে কেন এই ব্যবস্থা থাকবে যে শিক্ষার্থীরা টাকা দেবে আর শিক্ষা নেবে। টাকা আর শিক্ষার কোনো আদান প্রদান, কোনো ট্রানজাকশন এখানে হওয়া উচিত না। অর্থাৎ শিক্ষা জীবন প্লে থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত যত রকমের ফেদরা ফুদরা যত লেভেল আছে সব ফ্রি হওয়া উচিত, সব ফ্রি হওয়া উচিত। একটা টাকা করেও কাউকে দেওয়ার দরকার নেই, এরকম একটা সিস্টেম থাকা উচিত আমি বলে মনে করি। আর আমি আমার নিজস্ব একটা আইডিওলজি বানাচ্ছি, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে ভাবছি, সেটার জন্য আর বিভিন্ন বিষয় থাকবে, যেমন শিক্ষা, অর্থনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, ধর্ম, তারপর মানুষের যৌনতা, বিবাহ, দাম্পত্য, এগুলা বিভিন্ন জিনিস থাকবে। তো শিক্ষার বিষয়ে আমার যে ওপিনিয়ন সেটা হলো যে কখনোই শিক্ষাকে এভাবে মনিটাইজ করা উচিত না। সরকারি ইউনিভার্সিটিতে পড়লে কম টাকা লাগে জানি, তার জন্য সরকারি ইউনিভার্সিটিতে পড়ার অনেক সবার অনেক ইচ্ছা, বিশেষ করে যারা দরিদ্র শিক্ষার্থী আছে। আর শুধু টাকার ব্যাপারে না, সরকারি ইউনিভার্সিটির রেপুটেশনও আছে আলাদা একটা। এখন সরকারি হোক আর বেসরকারি হোক, আমার কথা হলো যে শিক্ষার কোনো বিনিময় মূল্য হতে পারে না। আপনি শিক্ষা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি যাদেরকে শিক্ষা দিচ্ছেন তাদের কাছ থেকে টাকা নিতে পারবেন না। এখন এই ব্যবস্থা নিয়ে আমি ভাবছি, এখন যদি শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষা দেয় কিন্তু তার বিনিময়ে কিছু না দেয়, তাহলে শিক্ষকরা
কি করে রুটি রুজি পাবে, কি করে ওদের পেট চালানো হবে। এখন এটার বিভিন্ন সমাধান হতে পারে, এগুলা নিয়ে আমি এখন ইদানিং চিন্তা ভাবনা করছি। তার ভেতরে একটা সমাধান আমি বলি, সেটা বললে আপনি হয়তো ধারণা পাবেন। যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে, যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা আর বাসস্থান, এই পাঁচটা যে একেবারে বেসিক রাইটস, এই পাঁচটা বেসিক রাইটস মানুষকে একেবারে ফ্রি ফ্রি করে দিতে হবে। অর্থাৎ আপনাকে সব, আপনার যে মৌলিক অধিকার, এটা আপনার এস্টাবলিশ করার জন্য বা এগুলা অধিকার আদায় করা বা পাওয়ার জন্য বিনিময়ে আপনাকে কোনো কিছু অর্থ, কোনো সম্পদ দেওয়া লাগবে না। আপনি এটা ফ্রি পাবেন। একটা কিনলে আরেকটা ফ্রি যেমন পাই, তেমন একটা কিনাও লাগবে না, ওটাই ফ্রি পাবেন আপনি। এমনিতেই সবকিছু ফ্রি পাবেন। যে এই ফ্রি পাওয়ার মধ্যে হচ্ছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থান। এখন শুনতে এটা অসম্ভব আর হাস্যকর লাগতে পারে, কিন্তু এটার অনেক বিস্তারিত বললে হয়তো বলবেন যে না না, এটার বাস্তবতা আছে আর এটা করলে করা যেতে পারে। তবে অবশ্যই এটা অতটা সহজ ব্যাপার না, যেভাবে আমি বলছি অত সহজ ভেবে বসে থাকেন না যে আপনাকে আকাশ থেকে এসে খাদ্য পড়বে, বস্ত্র পড়বে, চিকিৎসা পড়বে, সেরকম না। সেটার ব্যবস্থা মানব জাতিরা একত্রিত ভাবে ইউনিফাই হয়ে করার মতো ক্ষমতা রাখে। এবং মজার ব্যাপার হলো, এই ক্ষমতা আগে কিন্তু ছিল না, কিন্তু এখন আছে মানুষের। এখন আছে, এই ক্ষমতা সম্পন্ন হয়ে গেছে মানুষ। আর এটা চাইলেই উদ্যোগ নিলে করা যেতে পারে। আর শিক্ষা কখনো এভাবে কোকা কোলার মতো ম্যাস প্রোডাকশন হওয়া জীবনেও উচিত না। কারণ মানুষ হচ্ছে মানুষ, কোকা কোলার বোতলের মতো প্লাস্টিক না। যা ভাবা যায়, দুইটা 10টা বানরের ভেতরে তো পার্সোনালিটি থাকে। বানর বড় হয়ে, মানে বাচ্চা থেকে বুড়া হওয়া পর্যন্ত যে ধাপে ধাপে সময় পার করে যায়, তাতে তার পার্সোনালিটি কিন্তু ডিফেক্ট হয় না, পার্সোনালিটি কিন্তু বিচ্যুত হয় না। তার জন্য আপনি 10টা প্রাপ্তবয়স্ক বানরের ভিতর 10 রকমের পার্সোনালিটি পেতে পারেন, কিন্তু মানুষের ভিতর 10 রকমের পার্সোনালিটি পাবেন না। পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু এখানে আরো কথা আছে যে 10টা মানুষের পার্সোনালিটি ভিন্ন, 10 রকম, কিন্তু সেটা বাইরে আসে না। শিক্ষা ব্যবস্থার চাপটে সেটা ভিতরে ঢুকে যায় আনকনসিয়াসে। আর কনসিয়াসে যেটা সমাজ চায়, সেই একই ছাঁচের একরকম পার্সোনালিটি ঢুকে যায় ওই 10 রকমের মানুষের মাঝে। অর্থাৎ যখন আপনি 10 রকমের মানুষের সাথে কথা বলবেন, তখন মনে হবে যে 10 রকম মানুষ একই রকম। 10জন মানুষই মনে করেন খুব ভালো মানুষ, 10জন মানুষই খুব ভালো না, 10জন মানুষই খুব দয়ালু মানুষ, খুব দিলদার মাই ডিয়ার টাইপের মানুষ। এই যে 10জনের ভিতরে এত সাদৃশ্য, মিল খুঁজে পেলেন, এটা একেবারে অভিনয় আর এটা একেবারে মিথ্যা। এটা হচ্ছে সমাজ ব্যবস্থার সিস্টেম, শিক্ষার মাধ্যমে আরোপিত কিছু ট্রেটস, যেটা সবার ভেতর গেড়ে বসেছে। আর এগুলা যদি আপনি উঠাতে পারেন, আর উঠাতেও হয় না, মাঝে মাঝে নিজস্ব পার্সোনালিটি উকি মারে মাঝে মাঝে, আপনি বুঝতে পারবেন না এই দুইটা মানুষ 2 রকম। উপরে উপরে যত মিল থাক, অবশ্যই দুইটা মানুষের 2 রকম। যদি আপনি বেশি সময় কাটান তাদের সাথে, তাহলে অবশ্যই সে পার্থক্যটা আপনার চোখে পড়বে। কিন্তু পার্থক্যটা চোখে পড়ার জন্য সময় কাটাতেই হবে বা কেন? কেন আপনি যখনই প্রথম সাক্ষাৎ নেবে তখনই কেন বুঝতে পারবে না যে 10জন মানুষ 10 রকমের? কেন এই নিজস্ব ট্রেটস গুলো আনকনসিয়াসলি লুকাতে হবে? কেন এভাবে আলোকিত করতে হবে যে 10জন মানুষ একই রকম, 10জন মানুষই সবাই মাইট দিলদার, 10জন মানুষই ভালো? এটা তো কোনো কথা না। 10জন মানুষের ভেতর 9জনই খারাপ হলো আর একজন ভালো। কারণ 9জন যে খারাপ, সেটা তাকে অবশ্যই তার পার্সোনালিটিতে যদি ওই খারাপটা থাকে, সেটা যদি ওর আসলেই ট্রু আইডেন্টিটি হয়, অর্থাৎ
খুবই গভীরের ব্যক্তিত্ব যেটাকে বলছি আমি, ওটাই যদি হয় তাহলে সেটাকে অবশ্যই প্রকাশ করতে হবে। যখনই প্রকাশ করবে তখনই আমি এটাকে ইয়ে করছি না, মানে খারাপ পার্সোনালিটিকে বা ভালো খারাপ আচরণকে আমি প্রমোট করছি না। আমি বলছি যে এই যে দাবিয়ে দেওয়া, এই যে লুকিয়ে দেওয়া, এটার আমি ঘোর ঘোর বিরোধ করছি। কারণ দাবিয়ে দিয়ে কেউ কখনো ভালো করতে পারেনি, নিজেরও ক্ষতি করেছে, অন্যেরও ক্ষতি করেছে। এখন যখন 10 জন মানুষের ভিতর যদি 9 জনই খারাপ হয়, আর ওই খারাপতা যদি সে প্রকাশ করতে পারে অনেস্টির সাথে, তাহলে অবশ্যই তার একটা শোধরানোর, তার একটা আত্মশুদ্ধির একটা চান্স, একটা প্রবাবিলিটি তৈরি হয়ে যায়। কিন্তু তারা যদি ভালো মানুষের মুখোশ পরে সারা জীবন কাটিয়ে দেয়, আর ওই ওই খারাপের গুণগুলো যদি ভিতরে থেকে যায়, তাহলে বলতে হবে যে সারা জীবন ওই হচ্ছে একটা প্রতারণার ভিতরে ছিল, সারা জীবন ওই প্রতারক হিসেবে কাজ করেছে আর প্রতারণাই করে গেছে। আর 100 জন মানুষের কাছে কাছে ওই ভালো সাজতে পারে, কিন্তু সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে কখনো সে ভালো না। তাই অবশ্যই এই মুখোশ পরানো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা উচিত। এটা কোনো কল্যাণ আনবে না। কল্যাণ তো সম্ভবই না, যত রকমের অকল্যাণ সবই এটা নিয়ে আসে। আরেকটা কথা শুনেছি যে স্বশিক্ষাই হচ্ছে আসল শিক্ষা। অর্থাৎ মানুষ যেটা নিজে নিজে আগ্রহ ভরে শিখবে, সেটাই হচ্ছে তার আসল শিক্ষা, বাকি সব শিক্ষা হচ্ছে নকল শিক্ষা। এটা অবশ্যই 100% সত্য কথা। কারণ আপনার হয়তো সামান্য কিছু টেক্সট বুকের কিছু সূত্র আপনার মুখস্থ হচ্ছে না, আপনার মনে লাগছে না, কিন্তু হয়তো একটা বিশাল বড় কবিতা আপনার ভালো লাগলো, আপনি পড়লেন আর পড়ে একবারে মুখস্থ হয়ে গেল। তাহলে কি আপনার ঝোঁক কবিতার দিকে? আপনাকে অঙ্ক অঙ্কের পাহাড় আপনার মাথার উপর চেপে দিলেও, অঙ্কর বিদ্যা সাগর আপনার মুখের ভিতর ঢুকিয়ে দিলেও, সেটা আপনার শরীর ধরে রাখতে পারবে না। ওগুলো সব পিছন দিয়ে হোক আর নুনু দিয়ে হোক বেরিয়ে যাবে সব, সব বেরিয়ে যাবে। সেটা আপনার হজম করার ক্ষমতা নাই। আপনার যেটা হজম করার ক্ষমতা আছে, যেটা আপনার শরীর ধরতে পারে, সেটাই আপনার নেওয়া উচিত। এটা তো কমন সেন্স, এটা তো প্রাণীরাও জানে। প্রাণী বলতে যদি আপনার কোনো পোষা কোনো পাখি বা কোনো পোষা কোনো কুকুর বিড়াল থাকে, তাহলে দেখবেন যে যেসব খাবার কুকুররা খায় না, বা যেসব খাবার বিড়ালরা খায় না, কিন্তু ওইসব খাবারকে খুব টেস্টি, আহ খুবই রং চং মাখিয়ে টেস্ট টেস্ট আর্টিফিশিয়াল জিনিস দিয়েও যদি রাখেন, অর্থাৎ মনে করেন একটা নকল মাংস টাইপের কিছু একটা, যেটাই হোক, যেটা ওদের আসল খাবার না, ন্যাচারাল খাবার না, সেটা যদি ওদেরকে দেন, তাহলে ওরা শুকে দেখবে কিন্তু জীবনেও মুখে দেবে না। জীবনেও আপনি ওটাকে খাওয়াতে পারবেন না। কারণ ওরা জানে, ওরা জানে যে ওই কি হজম করতে পারবে, কি ওর নিজের খাবার সেটা ওরা জানে। আর সেটাই অনুযায়ী ওরা খায়, ওটার ব্যত্যয় ঘটায় না। কিন্তু মানুষকে যদি আপনি গু গুকেও মেরিনেট করে ক্রিম টিম মাখিয়ে দেন, ওটাও খেয়ে নেবে আর খেয়ে বলবে, ইস কি যে সুন্দর একটা জান্নাতি খাবার। এটা বাস্তব কথা, এটা একেবারে বাস্তব কথা। শিয়ালের মাংস রান্না করে আপনি গরুর মাংস বলে চালাই দিতে পারবেন, আর খেয়ে ঢেকুর তুলে বলবে, আহ কি খাবার, জীবনেও খায়নি। কিন্তু ইতর কুকুর প্রাণীও এগুলা ইতর কুকুর প্রাণীও এগুলা এরকম করবে না যেরকম মানুষ করে। অর্থাৎ মানুষ তার নিজের নিজস্ব ব্যক্তিত্ব বিকাশ করার সুযোগ পাচ্ছে না। আর যখনই এই সুযোগটা পাবে না,
তখন যতই সাকসেসফুল হোক না কেন, যতই শিখরে উঠুক না কেন, তার মনে একটা আপেক্ষ, তার মনে একটা অপূর্ণ বাসনা থেকে যাবে। কারণ কারণ হচ্ছে, যেটা একটা উদাহরণ দিই যে, মনে করেন একটা পাখি আছে আপনার, আর পাখিটার আপনি ট্রেন করেছেন ছোটবেলা থেকেই, যে পাখিটাকে উঠতে দেননি আপনি। পাখাটা আহ, হয়তো বেঁধে দিয়েছেন কোনো কিছু দিয়ে, বা পাখাটা সুপার গ্লু দিয়ে আটকে দিয়েছেন যাতে পাখা মেলতে না পারে আর উঠতে না পারে। এখন পাখিটা যখন ছোটবেলা থেকে বড় হয়ে হয়ে যখন উড়ার মতো বয়সে পৌঁছাবে, আর উড়ার একটা বাসনা সৃষ্টি হবে, তখন অবশ্যই ওই প্রথম দিকে অনেক উড়ার চেষ্টা করবে, ডানা ঝাপটানোর চেষ্টা করবে, কিন্তু ওর তো পাখা আপনি বেঁধে দিয়েছেন, এখন উঠতেও পারছে না। এখন অনেক দিন, অনেক ঘন্টা চেষ্টা করার পর ওই থেমে যাবে। ওই মেনে নেবে যে আমি উঠতে পারি না, আমার কখনো উঠতেও পারবো না। কিন্তু যতই মেনে নিক, ওই তো পাখি হয়ে জন্মেছে, আর পাখিদের ওড়া তো একটা ধর্ম। পাখি হবে অথচ উড়বে না, এটা হতেই পারে না। তার জন্য ওর মনে সবসময় থাকবে যে আমি তো উঠতে পারলাম না, কিন্তু ওর মনে উড়ার ইচ্ছা আছে। মনের ভিতর সবসময় পাখা ঝাপটানোর চিন্তা। এখন ওই ওই সুপার গ্লু লাগানো পাখি যতই রানী ভিক্টোরিয়ার পোষা পাখি হয়ে যাক, বা রানী ভিক্টোরিয়া ওর নামে কোটি কোটি টাকা দিয়ে যাক, কোটি কোটি টাকা উইল করে দিয়ে যাক, তাও অত কিছুর মালিক হয়ে, অত ঐশ্বর্যের ভেতর থেকেও ওই ওর মনে উড়ার ছটফটানিটা কি যাবে? ওর মৃত্যুর আগ পর্যন্ত ওই উড়ার চিন্তা ভাবনা করবে। এখন এই মেটাফরিক এক্সাম্পলটা ঠিক মানুষের ক্ষেত্রে খাটে, একেবারে হুবহু মানুষের ক্ষেত্রে খাটে, খেটে যায়। এটা আপনি আপনার জীবন দিয়ে বিবেচনা করতে পারবেন, আমি যেটা বললাম। তাহলে কি আমরা এই ধরনের শিক্ষা ব্যবস্থায় চেয়েছিলাম? এটা কি খুব উপকার করছে, মানুষকে খুব শিক্ষিত বানাচ্ছে? আর শিক্ষিত মানুষ তো দেশ চালায় না, শিক্ষিত মানুষ তো অর্থনীতির চাকা ঘুরায় না। শিক্ষিত মানুষ শুধু কলমের একটু খোঁচা দেয়, ভুঁড়ি দোলায় চেয়ারে বসে, কিছু জায়গায় সই করে, কিছু জায়গায় বয়ান মারে, ক্যাসিনোতে যে জুয়া খেলে, পতিতালয়ে যে টাকা উড়ায়, এগুলা করেই তারা জীবন কাটিয়ে দেয়। আর তাদের 20-25 বছরের পিএইচডি শিক্ষার এটাই হচ্ছে পরিণতি। শিক্ষা যখন সবার জন্যই উন্মুক্ত, ফ্রি হয়ে যাবে, তার মানে হচ্ছে কি, যখনই যখনই আপনি কোনো কিছুকে এমনই ফ্রি করে দেবেন, মুক্ত বাতাসের মতো মুক্ত করে দেবেন, অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে, আপনি কি বলতে পারেন যে এই জায়গায় যে বাতাস আছে এটার মালিক আমি? বাতাসের কি কোনো মালিকানা আছে? অক্সিজেন, ম্যান মেড অক্সিজেনের মালিকানা অবশ্যই আছে, দামও আছে, কিনতে হবে আপনাকে। কিন্তু এই প্রকৃতির যে বাতাস, এটার কি কোনো মালিক আছে? কারণ এটার মালিক থাকার প্রয়োজনও নাই। এজন্য যে বাতাস এত পরিমাণে আছে, এত পরিমাণে আছে, যেটার অভাব মানুষ টেরই পায় না। টের তখনই পায় যখন শ্বাস নিতে পারে না, যখন ভিতরে শরীরের সমস্যা হয়, তখন টের পায় যে, কিন্তু ওটা কিন্তু বাতাসের অভাবের জন্য না, ওটা ওর শরীরের স্বাস্থ্যের অভাবের জন্য। সেটাও একটা কথা। যখনই অভাব আসবে তখনই মালিক আসবে। অভাবই মালিকের সৃষ্টি করে, অভাবই সৃষ্টি করে। ইন্টারেস্টিং বিষয়, অভাব যেমন অভাবীকে সৃষ্টি করে, তেমনি মালিককেও সৃষ্টি করে। কারণ অভাবের ফলে কেউ মালিক বনে জেকে বসে, আর মালিকটা অন্যান্য যারা হবু মালিক, যারা মালিক হওয়ার মতো যোগ্যতা আছে, তাদেরকে শোষণ করে তাদেরকে অভাবী বানায় দেয়। এভাবে সাইকেলটা চলতেই থাকে।
এখন যখন শিক্ষা ব্যবস্থাকে যখন আপনি এরকম বাতাসের মতো মুক্ত করে দেবেন, তার মানে কি তখন শিক্ষা ব্যবস্থার কোনো নির্দিষ্ট মালিকই থাকলো না। কেউ বলতে পারবে না যে এই ইউনিভার্সিটির মালিক আমি, এই স্কুলটা আমি প্রতিষ্ঠা করেছি। না, এই স্কুলটা কেউ প্রতিষ্ঠা করেনি, এটা সবার জন্য উন্মুক্ত। সবার জন্য উন্মুক্ত বাতাসের মতো। তার মানে বাতাসের যেমন কেউ মালিক না, তেমন শিক্ষারও কেউ মালিক না। এখন বাতাসকে তো এখন সবাই একইভাবে এই একইভাবে ব্যবহার করবে না। কেউ কেউ বাতাসকে ব্যবহার করবে হয়তো কোনো মোটর ঘোরাতে, কোনো টারবাইন ঘোরাতে। কেউ বাতাসকে ব্যবহার করবে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে। কেউ বাতাসকে ব্যবহার করবে পালতোলা নৌকা চালাতে। কেউ বাতাসকে ব্যবহার করবে কোনো খাবার বানাতে। কেউ বাতাসকে ব্যবহার করবে কাপড় শুকাতে। কারণ বাতাসের বিভিন্ন ব্যবহার আছে। বাতাসকে এই যে বাতাসের যে ব্যবহার করা বললাম, এগুলা কেন সম্ভব হয়েছে? কারণ বাতাসটা মুক্ত, সবার জন্য উন্মুক্ত, সবার জন্য ফ্রি। যার জন্য মানুষ প্রয়োজন অনুসারে যতটুকু পারে, যতটুকু করলে মানুষের উপকার, যতটুকু তার সাধ্যের ভিতর আছে, যতটুকু তার হজম শক্তির সাথে সঙ্গতিপূর্ণ, ততটুকুই বাতাস ব্যবহার করে। এরকম না যে তুমি কাপড় শুকাবা আর আমি তোমাকে 2 লিটার বাতাস দিচ্ছি, এই 2 লিটার বাতাস দিয়ে তোমাকে কাপড় শুকাতে হবে, এবার এরকম ধরা বাঁধা না। বাতাস যাচ্ছে আসছে, আপনি দিয়ে দিলেন কাপড়, ভিজছে, শুকাচ্ছে। কারো হয়তো 1 ঘন্টা লাগলো, কারো আধা ঘন্টা, কারো 10 মিনিটে শুকিয়ে গেল। সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো যে আপনি নিজ ইচ্ছায় নিজ মনে হাসি খুশি ভাবে আপনি কাপড়টা বাতাসের সামনে মেলে ধরেছেন। আপনি নিজ ইচ্ছায় বাতাসটাকে নিজের কাজে ব্যবহার করছেন, নিজের উপকারে লাগাচ্ছেন। এটাই হচ্ছে মেন কথা। শিক্ষা যদি কখনো এরকম বাতাসের মতো উন্মুক্ত মুক্ত হয়ে যায়, তাহলে আর 100 বছরে, 1000 বছরে একটা আইনস্টাইন জন্মাবে না, বছরে বছরে আইনস্টাইন জন্মাবে। আর এটা মনে করেন না যে আইনস্টাইনের মতো মানুষ 100 বছরে একবার জন্মায়। প্রতিদিনই জন্মাচ্ছে আইনস্টাইন। কিন্তু হয়তো সেই দুর্ভাগ্য অভাগাটা কোনো আফ্রিকার দেশের কোনো দরিদ্র পরিবারে জন্মেছে। আফ্রিকার দেশে তো সবাই দরিদ্র। আফ্রিকা মহাদেশের কিছু নির্দিষ্ট দেশের কথা বলছি, যেখানে মানুষ এতই দরিদ্র যে খাবারের খাবার তো নাই, এতই অভাব খাবারের। যেগুলা খাবার ওরা খায় ভালো মন্দ, সেগুলা সব আসে ওই জাতিসংঘর সাহায্য থেকে। তাছাড়া ওরা পেটের ক্ষুধাকে একটু কমানোর জন্য মাটি দিয়ে, একেবারে মাটি দিয়ে বিস্কুট তৈরি করে, যেটা আমি দেখলাম কিছুদিন আগে। যে মাটি দিয়ে ছাঁচে ফেলে বিস্কুট তৈরি করছে, আর ওগুলো ওদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। যে মাটি খেয়ে পেট ভরাও, এতে কোনো পুষ্টি নাই, কিন্তু ওই যে পেটটা একটু ভরবে, একটু ক্ষুধাটা মিটবে, এটাই হচ্ছে যা। তো কোনো আইনস্টাইন যদি ওরকম মাটির বিস্কিট খাওয়া কোনো দেশের কোনো পরিবারে জন্মগ্রহণ করে, তাহলে কি ওর আইনস্টাইন হোক আর ফাইনস্টাইন হোক, ওর কোনো লাভ হলো? ওকে দিয়ে কি কারো উপকার হবে? ও কি নিজের প্রতিভাকে বিকশিত করতে পারবে? ও তো গোড়ায় গলদ হয়ে গেল। ও তো সুযোগই পেল না, পেল শুধু মাটির বিস্কিট। এখন শিক্ষাকে যেভাবে আমি মুক্ত করার কথা বলছি, সেটা কিন্তু এক ধরনের প্রায় প্রায় বিলাসিতার মতোই শোনায়। কারণ আমি জাম্প করে গেছি সরাসরি শিক্ষার উপর। প্রথমে মুক্ত করতে হবে খাদ্য বস্ত্রকে। খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা, এই চারটা কিন্তু প্রথমে জরুরি। আপনি মূর্খ হোক আর পিএইচডি ধারী হোক, সেটা কথা না, কিন্তু আপনি যেহেতু একবার পৃথিবীতে জন্মেই ফেলেছেন, তারপরে তো আপনার খাদ্য লাগবে, খাদ্য ছাড়া আপনি মরে যাবেন। পানি লাগবে, পানি ছাড়াও মরে যাবেন। বাসস্থান লাগবে, বাসস্থান ছাড়াও আপনি মরে যেতে পারেন। চিকিৎসা ছাড়াও আপনি মরে যাবেন। কিন্তু শিক্ষা ছাড়া আপনি নাও মরতে পারেন, শিক্ষা ছাড়া আপনি আরামের দিন চলে যাবে। আর শিক্ষা ছাড়াই তো মানুষের ইতিহাসে বেশিরভাগ তো শিক্ষা ছাড়াই বেশিরভাগ মানুষ
জীবন কাটিয়েছে। এটা তো জানেনই। সেজন্যই বলছিলাম যে খাদ্যকে এভাবে মুক্ত করার আগে প্রথমে শিক্ষাকে মুক্ত করতে হবে। এই উল্টা বললাম, সরি। শিক্ষাকে মুক্ত করার আগে এই যে বেসিক যে জিনিসগুলা, আরো বিস্তারিত বললে বলা যাবে, কিন্তু ওগুলা যাচ্ছে না। আমি বেসিক কথা বলছি, মূল ফান্ডামেন্টাল কথাগুলা বলছি, যে এগুলাকে মুক্ত করতে হবে, এগুলাকে ফ্রি বানাই দিতে হবে। তাছাড়া মানুষ নিজের প্রতিভা বিকশিত করার সুযোগ পাবে না, জীবনেও পাবে না। আর আরেকটা বিষয় যেটা হলো, শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে গড়ে উঠেছে যে মানুষ এখন শিক্ষার ভেতরে ঢুকে একটা দিনকাল চলার মতো, একটা ছোট হোক বড় হোক চাকরি পাবার আশায়। অর্থাৎ বুঝতে হবে যে যখনই আপনি আহ দেখবেন যে একটা ছেলে শিক্ষিত, তার মানে আপনি ধরেই নেবেন যে এই ছেলে হয়তো ভবিষ্যতে কোনো চাকরি পাবে, বা চাকরি পাবার একটা সুযোগ আছে এর। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে শিক্ষার উদ্দেশ্য সম্পূর্ণ চাকরি কেন্দ্রিক হয়ে গেছে। আবার পুরো শিক্ষাটা হচ্ছে চাকরি কেন্দ্রিক। আর শিক্ষার শিক্ষাটার কেন্দ্র হলো পরীক্ষা। শিক্ষা হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক, আর চাকরি হলো শিক্ষা কেন্দ্রিক, এরকম ব্যাপারটা। এখন এখন বাজে 12টা 12। এটা নিয়ে যদি আমি আরো কথা বলি তাহলে আরো বিষয় চলে আসবে, যেটা হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যার যে এত বিপুলতা, এটা চলে আসবে, যেটা আমি একেবারে ঘৃণা করি, যে জনসংখ্যা এত বেশি কেন, এটা আমি কখনো মাথায় আমার আসে না, যে মানুষ কেন এটাকে নিয়ন্ত্রণ করে না। কঠোর হাতে এটা নিয়ন্ত্রণ করা উচিত, কিন্তু এটা মানুষ খুবই হালকা ভাবে নিয়েছে, যা মানুষের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে। তো এগুলা নিয়ে বলতে গেলে আমার নিজস্ব আইডিওলজি, যেটার নাম আমি দিয়েছি সাফওয়ানিজম, সাফওয়ানবাদ। আপনি যদি আইডিওলজি মানে, তাহলে আপনাকে বলা হবে সাফওয়ানিস্ট। এবং সাফওয়ানিজমের কথা চলে আসছে এগুলা বলতে, যে ওটা ভিন্ন ব্যাপার, ওটা এখন বলবো না আমি। তো বয়ান উইথ মাই ব্র্যান্ড নিউ চিপ মাইক্রোফোন, এই বয়ানটা এখন শেষ প্রান্তের দিকে চলে আসছে। এখন আমি শেষ কি কথা বলা যায় মাথায় তেমন আসছে না। আমি শিক্ষা নিয়ে বলবো, তাই শিক্ষা নিয়ে বললাম এতক্ষণ। ওটাই মাথায় ছিল আমার। এখন কোনো টপিক সেরকম মাথায় আসছে না। তাও বলে দিই যে যদি আমার কথায় কোনো ভুল দেখতে পান আপনি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে বা আপনার মতামত থাকলে সেটা অবশ্যই জানাবেন। এটা ইউটিউবেও দেওয়া হবে, ইউটিউবেও দিয়ে দেবো এই ডিসকোর্সটা। তো শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি যেসব কথা বললাম, তার সম্পর্কে আপনার কি মনে হয়, যে আমার কথা কি ঠিক না বেঠিক? আমার কথার ভিতরে কি কোনো সার্থকতা, কোনো যৌক্তিকতা আছে, না এটা অবাস্তব বা অবান্তর কথা? কি মনে হয় আপনার? শিক্ষা বাতাসের মতো হওয়া উচিত। বাতাসকে কেউ ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ বানাচ্ছে, কেউ কাপড় শুকাচ্ছে, কেউ এমনিতেই বাতাসে গা মেলে বাতাসের হাওয়া খাচ্ছে, যেটাকে বলি বাতাস গায়ে লাগিয়ে প্রাণ জুড়িয়ে দিচ্ছে। কেউ বাতাসকে ব্যবহার করে নেশা করছে, বিড়ির ধোঁয়া ওড়াচ্ছে। কেউ বাতাসকে ব্যবহার করে কোনো বিশেষ খাবার বানাচ্ছে।
এটা সম্ভব হয়েছে কারণ বাতাস উন্মুক্ত, বাতাস বিপুল অ্যাবান্ডেন্ট। বাতাস যদি বাতাসের ব্যবহার যদি কাউকে ধরে বাঁধে গদ বাঁধে শিখাই দেওয়া হতো যে বাতাসকে তুমি এভাবে ব্যবহার করবা, বা বাতাসকে এ পরিমাণে ব্যবহার করবা, এর চেয়ে বেশি ব্যবহার করতে যাবা না, তাহলে বলবে যে তুমি আমাকে বাতাস দিচ্ছ নাকি, বা তোমার বাতাস কি আমার চেয়ে বেশি নাকি। বলে না যে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ নাকি, বা তোমার জ্ঞান আমার চেয়ে বেশি নাকি। আমি ওটাই বললাম বাতাস দিয়ে। এখানে বাতাসটা মেটাফরিক এক্সাম্পল হিসেবে বলছি, বাতাসটা আসলে শিক্ষা, সেভাবে বলছি। পরীক্ষা সিস্টেম, এক্সামিনেশন সিস্টেম নিয়ে কিছু বলতাম, এখন তো দেরি হয়ে গেছে। এটা নিয়ে আরেক বয়ানে বলতে পারি আমি, যে এক্সাম সিস্টেম যেটা। তবে শেষ করার আগে কিছু হিন্ট দিয়ে যাই যে যতক্ষণ জনসংখ্যা বিপুল থাকবে আর শিক্ষা মারফত যে চাকরি, এটার আসনগুলা খুবই সীমিত থাকবে, ততক্ষণ এই শিক্ষা হচ্ছে অভিশাপ। আর এমন ব্যবস্থা হওয়া উচিত যে কেউ যদি মুক্ত শিক্ষা, বাতাসের মতো মুক্ত শিক্ষা গ্রহণ করে নিজেকে কোনো একটা ফিল্ডের উপযোগী করে যোগ্যতা সম্পন্ন বানাতে পারে, তাহলে অবশ্যই সে কোনো না কোনো কাজকর্ম বা কোনো একটা চাকরি সে। মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছিল তাই আমি মিউট করে দিয়েছিলাম। আচ্ছা, যেটা বলছিলাম যে এমন ভাবে পরিকল্পিত ভাবে শিক্ষা শিক্ষা সিস্টেমটা গড়া উচিত যাতে আহ, যতজন মানুষই শিক্ষিত হোক না কেন, তাদের সবার জন্যই কাজ অ্যাভেলেবল থাকতে হবে। অর্থাৎ আপনার যদি একটা শহরে 100টা ডাক্তার লাগে, সরি শহরের উদাহরণ বাদ দিলাম, একটা দেশেই যদি 1 কোটি ডাক্তার লাগে, তাহলে 1 কোটি, 1 কোটি বা 1 কোটির বেশি, 1 কোটি বা 1 কোটির বেশি, 1 কোটির কম না, 1 কোটি বা 1 কোটির বেশি ডাক্তার উৎপাদন করতে হবে দেশটাকে। আর এমন যেন না হয় যে ডাক্তার উৎপাদন হলো 50 লাখ কিন্তু লাগবে 1 কোটি, বা এমন যেন না হয় যে ডাক্তার লাগবে 1 কোটি আর ডাক্তার হয়ে বসে আছে 1 কোটি 50 লাখ বা 2 কোটি, এরকম না। সবকিছু হিসাব নিকাশ করে যতটুকু ডাক্তার লাগবে ততটুকুই আহ, ডাক্তার উৎপাদন করতে হবে। আর এমন না যে 1 কোটি ডাক্তার লাগবে আর 1 কোটি একটু বেশি হয়ে গেল, 1 কোটি 5 হাজার হলো। আচ্ছা, ওই 5 হাজারকেও ম্যানেজ করা যাবে, কিন্তু 1 কোটি 50 লাখ হয়ে গেলে তো ওটা ম্যানেজ করা মুশকিল হয়ে যাবে। আর 1 কোটি 50 লাখ ডাক্তার যদি উৎপাদন হয়ে যায় কিন্তু তার মধ্যে চাকরি পাবে তো 1 কোটি, তাহলে 50 লাখ বেকার বসলো। তো এই বেকার যেন কোনো ভাবেই বেকার সৃষ্টি না হয়, সেই হিসেবে এই শিক্ষা ব্যবস্থা এটাকে গড়ে তুলতে হবে। অর্থাৎ 1 কোটি ডাক্তার লাগবে তোমার, উৎপাদন হলো 1 কোটি 10 হাজার, 1 কোটি 5 হাজার, ঠিক আছে ভালো। কিন্তু 1 কোটি 10 লাখ, 1 কোটি 50 লাখ হয়ে গেল, আর বাকিগুলো চাকরি পাচ্ছে না, পথে পথে ঘুরছে, সেটা হবে না। এভাবে খাপে খাপ মিলানোর মতো একটা সিস্টেম গড়ে তুলতে হবে। তো এটাই শেষ কথা আমার। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। আমি এখন সমাপ্তি ঘোষণা করছি। শীঘ্রই আবার কোনো টপিকে বয়ান দিব। আর যদি বয়ান শোনার মতো কোনো টপিক থাকে আপনার, তাহলে অবশ্যই